মাধ্যমিক পাশ করার পরে সেই বছরই আমার জেলার একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই। অ্যাজ ইউজুয়াল কলেজেও সেই হই হুল্লোড়, মাতামাতি, সবাই সবার সাথে আড্ডা দেওয়া সব কিছুই চলতো। 2015 সালের ফেব্রুয়ারি মাসে আমার উচ্চ মাধ্যমিকের ফাইনাল মডেল টেস্ট চলছিল। প্রথম পরীক্ষার দিনটা ছিল 26 ফেব্রুয়ারি। বাসা থেকে বের হলাম, তো সেদিন আমি একটু 10 মিনিট লেট হয়েছে আমার বের হতে। বাসার সামনে থেকে অটোতে উঠি, হাতে বই, ওঠার পরপরই আবারও ফাইনাল রিভিশন দিচ্ছি। কিছু দূর যাওয়ার পরে অটো থেমে যায়। একটু খানিক চোখটা উঠিয়ে দেখি যে একটা ছেলে অটোতে উঠলো, উঠে আমার পাশেই বসলো। 2-3 মিনিট পর আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি পরীক্ষা চলে? জি। কি নাম আপনার? রুমা। কিসে পড়ছেন? এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব। তার কিছুক্ষণ পরে সে এবার নিজের সম্পর্কে বলতে শুরু করলো। আমি রানা, বিশ্ববিদ্যালয় আইআইটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাস করেছি। নেক্সট মান্থে আইসিটি মিনিস্ট্রিতে জয়েন করব। একটা পর্যায়ে আমার অ্যাম্বিশনের কথা জিজ্ঞেস করলাম, আমি কি হতে চাই। আমি বললাম যে ইচ্ছা আছে মেডিকেলে পরীক্ষা দিব, ডক্টর হওয়ার ইচ্ছা আছে, অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটি বা ফ্যাকাল্টিতে পড়বো কোনো একটা সাবজেক্টে। সে আমাকে বলে যে আমরা যেহেতু একই জেলায় থাকি, দূরত্বটা খুব একটা বেশি না, আমিও জেলে পড়ছি, তো আপনার যদি ভবিষ্যতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বা ঢাকায় আসবেন পড়াশোনা করবেন, যে কোনো দরকার হলে আপনি আমার হেল্প নিতে পারেন, আমি আপনাকে হেল্প করব। তো আপনি যদি আমার নাম্বারটা দিতেন, আপনার নাম্বারটা আমাকে দিতেন। তো আমি নাম্বারটা দিয়ে কিছুক্ষণ ভাবিও যে আমি কি নাম্বারটা দিলাম, এরকম চিনি না জানি না, ভুলই করলাম কি না। আমার বাবা একজন সরকারি আইনজীবী, 10 তলা ফ্ল্যাট আছে আমাদের। এটা আছে সেটা আছে, একটা পর্যায়ে তিনি তার যেখানে নামার কথা ছিল সেখানে নেমেও গেলেন। বলতে তিনি তার মতো চলে গেলেন, আমি আমার মতো কলেজে গিয়ে এক্সাম দিতে বসলাম। পরীক্ষা দিয়ে বাসায় আসি, বাসায় এসে ফোনটা অন করি, অফ করে গিয়েছিলাম। অন করে তার কিছুক্ষণ পরে তার একটা মেসেজ আসে, কেমন আছেন, এক্সাম কেমন হলো। তখন একবার ভাবলাম যে ইনি কি তিনি যাকে নাম্বার দিলাম, কোনো রিপ্লাই দিইনি। আবার যখন কল করেছে তখন ফোনটা রিসিভ করি। আমি রানা, ওই যে অটোতে দেখা হয়েছিল। ও, বাসায় কখন আসছেন? এক্সাম কেমন হলো? এই তো কিছুক্ষণ আগে আসলাম। হ্যাঁ, ভালোই হয়েছে। আমি তার প্রশ্নের পিঠে প্রশ্ন না করে শুধু উত্তরগুলো দিয়ে গেলাম। 2-3 মিনিটের কথাই ফোন রেখেও দিল। তারপরে রাত্রে 8টা-9টার দিকে দেখি আবার ফোন দিয়েছে যে আপনি ডিনার করেছি কিনা। জি, করেছি। রাতে কথা বলতে পারবেন আপনি? তারপর বললাম, দেখেন এত রাত্রে আসলে প্রথমত আপনাকে আমি চিনি না, মাত্র অটোতে পরিচয়, এভাবে মনে হয় ফোনে কথা বলাটা ঠিক না। বলি যে এখন ঘুমাবো, এক্সাম আছে, পড়তে হবে, বলে ফোনটা রাখি। পরের দিন সকালে তিনি আবার দেখি ফোনে মেসেজ, গুড মর্নিং, রিপ্লাই করি। যখন ফোন দিয়েছে 2বার না 3বার এবার রিসিভ করি। আমাকে দেখে আপনার কেমন মনে হলো? আমি আপনাকে আসলে কোনো খেয়াল করিনি, তাই ঠিক বলতে পারছি না। একটা কাজ করেন না, আপনাকে আমার ফেসবুক আইডিটা দিচ্ছি, আপনি আমাকে একবার দেখেন প্লিজ। এইভাবে নেক্সট 3-4 দিন এরকম ফর্মাল কথাবার্তা হওয়ার পরে একদিন ফোনে মেসেজ আসে, তার পুরো প্রোফাইলটা তিনি লেখেন বিশ্ববিদ্যালয় থেকে আইআইটি করেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, আইসিটি মিনিস্ট্রিতে জব হচ্ছে, সবকিছু লিখে লাস্টে লেখে যে আপনি কি আমার লাইফ পার্টনার হবেন। তিনি আমাকে প্রপোজাল দিয়ে বসলেন। তারপরে আমি তাকে উল্টা বোঝানো শুরু করি, আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না। তারপরে রিপ্লাই তিনি আমাকে বললেন যে আমাকে ছাড়া বাঁচবে না, বা এত বেশি ভালো লেগেছে, তোমার ফ্যামিলিতে আমাকে প্রেজেন্ট করার মতো। সেটাও বললো যে আমি তো তোমাদের কাস্টেরই, সব কিছুই তো পজিটিভ, তাহলে প্রবলেম কোথায়। 3-4 দিন ভাবে যার পরে সেদিন রাত 7টা-8টার দিকে ফোন দিল আমাকে। আজ সকালে বাবা স্ট্রোক করেছে, তাকে অ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়েছে। নর্মালি জিজ্ঞেস করেছি কেমন আছেন উনি, বা কিভাবে কি হলো, এখন কি অবস্থা, এরকম জিজ্ঞেস করে ফোন রেখে দিই। একদিন সকালবেলা, সেদিন আমার কেমিস্ট্রি পরীক্ষা ছিল মনে আছে, 9:30-10টার দিকে হঠাৎ করে আমাকে উনি ফোন দিলেন। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আমি আজ একা হয়ে গেলাম। আমার বাবা আজকে মারা গিয়েছে। শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। একটা মানুষের এরকম একটা অবস্থা, বাবা মারা গিয়েছে, তাকে যতটুকু সম্ভব আমি সমবেদনা দিলাম, চেষ্টা করলাম। বাবা তো কারো চিরদিন বেঁচে থাকে না, আপনাকে শক্ত হতেই হবে।
অন্তত আপনার মায়ের জন্য। পরীক্ষা দিতে যাই, এক্সাম দিচ্ছে, আর মনে হচ্ছে যে এরকম একটা অবস্থানে আছে বেচারা, কি করছে এখন, বা কে পাশে থাকছে কি না থাকছে। তারপর সে ফোন দিল আমাকে। বাবার সব কাজ শেষ হলো মাত্র, তোমার সঙ্গে একটু কথা আছে, সময় দিতে পারবে? বললাম যে হ্যাঁ, সমস্যা নেই, বলেন। তারপর সে বলতে শুরু করলো যে বাবা মা সব থেকে বেশি আপনজন পৃথিবীতে, আজকে বাবা আমাকে ছেড়ে চলে গেল, মা আছে, মাও অসুস্থ, তো তোমাকে তো আমি আমার মনের কথাটা বলেছিলাম, তুমি কি আমার পাশে থাকবে? আমি বলেছি আমি একটু ভেবে দেখব, বলে ফোন রেখে দিই। তারপরে চিন্তা করছি যে সব দিক দিয়ে তো ঠিকই আছে ছেলেটা। রাতে আবার আমাকে নক করে যে তোমার মতামতের অপেক্ষায় আছি। তখন আমি রিপ্লাই দিই যে ঠিক আছে, আমি আছি আপনার পাশে। 1 মাস পরে একদিন এর মধ্যে সে একটু সেক্সুয়াল সাইডে যেতে শুরু করলো। তোমার একটা ছবি পাঠাও না। ছবিটা ফেসবুকে আছে। আরে ওই যে একটু টাইপের ছবি। কথাগুলো সে ইনডিরেক্টলি বলতো, কিন্তু বুঝতে পারছিলাম যে কোন দিকে আগাতে চাচ্ছে। তখন আমি সেই কথাগুলো অ্যাভয়েড করতাম। এটা করতে এক পর্যায়ে সে একদিন আমার কাছে মানে একদম নাছোড় বান্দার মতো, তুমি আমাকে ভালোবাসো না, ভালো যদি বাসতা তাহলে তো ছবি দিতা। যার মা অসুস্থ, বেডে শুয়ে আছে, এখনো কি তোমার এইসব কথা তুলতে হবে, বলে ফোনটা রেখে দেই। তার আধা ঘন্টা পরে সে ফোন দিয়ে কান্না করছে। রুমা, মা আর নেই। কি? এই কথাটা শোনার পরে 1 মাসের ডিস্টেন্সে বাবা মারা যায়, 1 মাসের ডিস্টেন্সে মা মারা গেলেন। সেদিন আমার সান্ত্বনা দেওয়ার কিছু ছিল না ওকে। আসলে আমিও প্রচুর কাঁদি, মনে আছে 1টা-1:30 পর্যন্ত কান্না করেছিলাম। তখন আর ওর প্রতি মায়াটা মনে হয় আমার আরো 10 গুণ বেড়ে গেল। এতদিন তো একটা সাপোর্ট ছিল যে মা আছে ওর সাথে, এখন তো সেই সাপোর্টটাও নেই। এবং আমাকেও ও এভাবে বোঝালো। এখন কিন্তু তুমি আমার আপনজন, সারা জীবন তোমাকে নিয়ে একসাথে কাটাবো, সুখ দুঃখ সব একসাথে শেয়ার করব। একটা ডেট ফিক্সড হলো, দেখা করব। এক্সাইটেড ছিলাম কারোর সাথে পার্সোনালি মিট করার জন্য। আমি একটু আগে বের হয়ে আমার এক বান্ধবীর বাসায় যাই। বললাম যে তোর বোরকাটা আমাকে দিতে হবে, বোরকা পরে মিট করব। আসলে সেদিন আমি ওর সাথে কথা বলতে পারছিলাম না, একটা জড়তা কাজ করছিল, নার্ভাসনেস কাজ করছিল। আমি মনেই হচ্ছিল না যে এই মানুষটার সাথে গত 2 মাস আমি কথা বলে আসছি। টুকটাক খাওয়া দাওয়া হলো, তারপরে ভর্তি পরীক্ষা দিলাম, বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। ও অফিস করে উত্তরা ফ্ল্যাট থেকে, নিজস্ব ফ্ল্যাটে ও একাই থাকে। তারপর ও ফ্যামিলিতে এসে আমার সাথে দেখা করতো। 2016 সালে মার্চ মাসে ওর এক রিলেটিভ মারা যায়। তো আমাদের মধ্যে আবার মারা যাওয়ার একটা সময় আছে, যারা ব্রাহ্মণ তাদের 10 দিন পরে শ্রাদ্ধ হয়, অন্য কাস্টের 12 দিন পর, 15 দিন পর। শ্রাদ্ধের একটা ডেট আমাকে বলে যে ওই দিন শ্রাদ্ধ। তখন আমার মনে হয়েছিল যে শ্রাদ্ধ এত লেট কেন। ওদিন মনে না খুব মানে ভীষণ খুঁতখুঁতে ছিল যে একটা সমস্যা তো অবশ্যই আছে। ওকে বললাম যে কোনো সমস্যা বাসায়, শ্রাদ্ধে তো লেট হচ্ছে কেন। লেট হবে কেন, সবেমাত্র 10 দিন হলো, ঠিকই তো আছে। পরে আমি আবার বললাম আমি কিন্তু ডেট মনে রেখেছি, কবে মারা গেছে। তখন বললো যে কবে মারা গেছে বলো তো। বললাম যে এত তারিখে মারা গেছে, আজকে এত তারিখ, অলরেডি 10 দিন পার হয়ে গেছে, 2 দিন লেট কেন। বাসায় একটু প্রবলেম ছিল তো তাই 2 দিন লেট হয়ে গেছে। বাবা মা শ্রাদ্ধ এই ডেটে হয়েছে এবং এখনকার ডেটটাও 13 দিন পরেই হচ্ছে কেন। তখনও আমাকে বললো, সরি, আসলে তোমাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি আমি তোমাদের কাস্টের না। সেদিন এত বড় একটা ধাক্কা পাই আমি, জাস্ট ফোনটা, ওকে যে আমি বকা দিব বা কি বলবো সেই ভাষাও ছিল না আমার। ফোনটা রেখে আমার যে বোন জানতো ওকে কল দিই। দিদি আমাকে বললো যে এটা কোনো ব্যাপার, তুমি প্রতিষ্ঠিত হও, তোমার গোলে পৌঁছাও। বিকাল থেকে ও আমাকে অনেকবার ফোন দিল, এর মধ্যে অনেকবার ট্রাই করছে আমাকে, আমি ওর ফোন ধরছি না, কি বলবো ওকে ফোন দিয়ে। একটা সময় ফোন ধরেছি, ফোন দিয়ে কাটতে কাটতে আবার অভিযোগ করলাম, এত বড় প্রতারণা না করলেও পারতে আমার সাথে, এত মিথ্যা, আর কি কি মিথ্যা বলেছো আমার সাথে। বিশ্বাস করো, আর কোনো মিথ্যা কথা বলিনি, যা বলছি সত্য কথা বলছি। তখন দিদির কথাগুলো মাথায় ঘুরে যে না, কাস্ট কোনো ফ্যাক্টর না। ও বললো যে তুমি কি এখন আমাকে ছেড়ে দিবা। না, ছাড়ার জন্য তো আর ভালোবাসিনি। সেদিন সকাল থেকে আবার পুনরায় বললাম, নতুন করে সম্পর্ক শুরু হলো, একটা নতুন সংগ্রামও শুরু হলো, আমাকে সংগ্রামটা করতে হবে ফ্যামিলিকে মানানোর জন্য। এভাবে সম্পর্ক চলছে। ও আমাকে বলেছিল যে আমার আরেকটা নাম, তো ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখি এই নামের এবং ওর টাইটেলের একজনের নাম ছবি দেওয়া। ও আমাকে ওর বাসার রুমের ভিতর যে ছবিটা দিত
ওই ভদ্রলোকের প্রোফাইলেও ব্যাকগ্রাউন্ডটা পেছনে ওরকম একটা ছবি। সেদিন আমি ইচ্ছে করে ওকে ফোন দিলাম। আপনি আপনার আরেকটা নাম বলেছিলেন না, সঞ্জয় সরকার? আমি কিন্তু সব বের করে ফেলেছি। আর পূজা সরকার কে? সঞ্জয় সরকার আমার মাস্তুতো ভাই, আর পূজা সরকার তার বউ। আমি বললাম না, এরা আপনার নিজের বোন, নিজের বোনের হাজব্যান্ড। তখন বললাম যে এবার সত্যি করে বলেন আপনারা কয় ভাই কয় বোন? 2 বোন আর আমি। আপনার মা বাবা কোথায়? কেন, তারা যেখানে থাকার কথা সেখানে থাকে। কোথায়? স্বর্গে? মানে? বাবা মা কোথায়? এক্সাক্ট লোকেশনটা বলেন। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না, সেদিন আমি ওনাকে তুই তুকারি শুরু করি। তুই তো মিথ্যা কিভাবে বলতে পারিস? তোর বিবেক নাই? যে নিজের বাবা মাকে মেরে ফেলতে পারে সে কোনো মানুষের কাতারেই পড়ে না। নিজের বাবা মাকে মেরে ফেলছে, নিজের ভাই বোনের পরিচয় লুকাইছে, নিজের কাস্ট লুকাইছে। উত্তরা ফ্ল্যাটটাও ওনার না, এটা ওনার বোনেরই ফ্ল্যাট। ক্ষমার দিকে যাওয়ার কথা চিন্তা করতে পারিনি। এবার আমি ফাইনালি ধরে নিলাম যে এই সম্পর্ক হয়তো আর জোড়া লাগছে না। এর মধ্যে ওর সবগুলো নাম্বার আমি ব্ল্যাক লিস্টে দিয়ে দিই। ফোন তো আসবেই না, SMS নোটিফিকেশনস আসে। এখন তো টেকনোলজির যুগ, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তোমার কিন্তু অনেক ছবি আমার কাছে আছে, আমি কিন্তু চাইলে সেগুলো দিয়ে অনেক কিছু করতে পারি। প্রথমে একটু ঘাবড়ে যাই যে আসলে তো বিভিন্ন সাইবার ক্রাইমের ঘটনা তো শুনি, মেয়েরা সুইসাইড করছে, এটা বের হচ্ছে, নেটে এটা বের হচ্ছে। যদি সত্যিও এরকম কিছু করে তখন কি হবে আমার? তারপরে ও বারবার বলছে যে দেখা করে আর ঝামেলা করবে না, মেসেজ জ্বালাতন করবে না। এই জন্যই পরের দিন ওর সাথে আমি একটা ফাস্টফুডে দেখা করতে চাই। আমি এবার এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি, যখন দেখছি ও ফোনে কিছুটা টাইপ করছে, অসংলগ্ন কিছু মেসেজ আমি দেখি ওর ফোনে। অতটুকু সময়ের মধ্যে আমি ওর নাম্বারটা আমি আমার ফোনে ডায়াল করে রেখেছিলাম। ডক্টর জান্নাত কে? তোমার হসপিটালের ডক্টর? হ্যাঁ। সে মানতে নারাজ যে আমি যেটা দেখেছি সেটা ঠিক। সে ফোনও বের করে প্রমাণ করছে না, উল্টো আমার সাথে তর্ক করছে। 11টা-12টার দিকে আমি ডক্টর জান্নাতকে কল দিই। আমি কল দিয়ে বলি মেয়ের গার্লফ্রেন্ড আমি, একটু বলেন তো আপনাদের মধ্যে কি হয়েছে। না, অ্যাকচুয়ালি হলাম আমি একটা হসপিটালে ইন্টার্নশিপ করছি। আমার কথা 2 দিন আগে বাসে তার সাথে দেখা হয়েছে। আচ্ছা, আপনার ভাইবার নাম্বারটি দিন, তার সব SMS গুলি আমি আপনাকে সেন্ড করে দিচ্ছি। ও ওই মেয়ের কাছে পরিচয় দিয়েছিল, ওর নাম ডক্টর সাইফুল ইসলাম বর্ণ। ও হলো ঢাকারই একটা স্বনামধন্য হসপিটালের কার্ডিওলজিস্ট। মেয়েটার বাবা ছিল না, ভালো একটা চাকরি দরকার ছিল, ইন্টার্ন করতেছে, ফ্যামিলিতে মা আর মেয়ে, সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্টের দরকার ছিল। ও মেয়েটাকে বলেছিল যে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এর মধ্যে তাদের কনভারসেশনটা ভীষণ গভীর পর্যায়ে চলে যায়, সেগুলো দেখলাম আমি সবকিছু। তখন আমি আবার ওকে কল দিলাম। জান্নাতের কাছে আমি যা সব দেখলাম এগুলো কি সব ভুল? সবই মিথ্যা? বলে যে এটা সব কিছু একটা ফান ছিল। তার মানে আমার লাইফটাও তোমার কাছে ফান ছিল, তাই না? তারপর থেকে শুরু হলো ওর অনুরূপ। সে হলের সামনে এসে দাঁড়িয়ে থাকা শুরু করলো। ক্লাসে যাব, সে আমার হাত ছড়ে বসলো। একে তো ভার্সিটি এরিয়া, হলে কেউ জানে না যে আমি এরকম একটা। হাতটা ছাড়ো, মানুষজন দেখতেছে। চিল্লাচিল্লি করো না, তাতে মানুষ দেখলে তোমারই সমস্যা হবে। আমার হাতটা চুচ্ছে, একটু এদিকে আসবো না? কথা স্ট্যান্ডিং গুলো ছিল কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না, যা দেখেছি ঠিক দেখেছি, এবং তোমার সম্পর্কেও জানাটা ঠিক। তো বললে আমি একটা পর্যায়ে কোনোভাবে হাতটা ছেড়ে বললাম পেছন পেছন আসবো না, এখানে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। সেদিন আর আগাইনি। সকালবেলা ক্লাস করতে বের হয়ে দুপুরবেলা ক্লাস করে আসবো হলে, তখনও দেখি সে দাঁড়িয়ে আছে। গেটে তো দাদুরা থাকে, এরকম একবেলা 2 বেলা দেখলে পরে অবশ্যই কমপ্লেন যাবে। এবং চিন্তা করছি যে আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই, তখন মনে হচ্ছিল যে এটা হয়তো ঈশ্বরের কোনো ইশারা। নাম্বার নিয়ে ভাইয়াকে একদিন কল দিলাম, আমি সব কথা বললাম, এবং ভাইয়া খুবই ধৈর্য সহকারে ছোট ছোট পয়েন্টও সে স্কিপ করেনি, সবকিছু শুনেছে A to Z। এটাও বললাম যে ভাইয়া আমার একটা উইকনেস আমার ফ্যামিলি, শুধুমাত্র ফ্যামিলিকে জানাবো না বলে এখনো এই অত্যাচারগুলো আমি সহ্য করতেছি, আমার ফ্যামিলি যেন কোনোভাবে না জানে। আচ্ছা, আমি দেখি, আমি তোমাকে বলছি যে আমি কিছু করতে পারি কিনা, আমি দেখি। তারপরে সে ফোন দিল আমাকে, যখন ফোন ধরলাম দেখলাম সেই রকম রেগে আছে। তোর বাবাকে আমি ফোন দিব, তোর ব্যবস্থা আমি করব। তোর মুখ দেখানোর কোনো ব্যবস্থা থাকবে না। চিন্তা করলাম যদি সত্যি সত্যি যেরকম রেগে আছে যদি করে,
একবার করলে তো সেটা আর কোনোভাবে ফেরানো যাবে না। রাত্রে সেদিন অনেকক্ষণ কথা চললো এরকমই, ওর রেগে কথা বলতেছে, আমি ওকে বোঝাচ্ছি, এইভাবে চলতে থাকলো। ওকে অনুরোধ করলাম, পায়ে পড়লাম যে বাবাকে এর মধ্যে টেনো না। তুই কাল সকালে আমার সাথে দেখা করবি, এখন থেকে আমি যা বলবো তাই শুনবি, তা না হলে তোর আর আমার সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দিব। কালকে সবকিছু শেষ করব, সম্পর্ক শেষ। আমি তোকে আর কোনো জোর জবরদস্তি করবো না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কালকে দেখা করি, তুই তোর মতো আমি আমার মতো। সে আমাকে নিয়ে গেল বাস সিগন্যালে দাঁড়া করানো। বললাম যে বাসে কেন, কোথায় যাচ্ছি আমরা? আমি হলে যাবো, আমি জমা দিয়েছি। আমাকে ওখানে তাদের হাসি করে বাসে উঠালো। বাসের একটা মানুষে জিজ্ঞেস করলো না যে মেয়েটা কাঁদতেছে কেন বা কি হয়েছে। চুপচাপ থাক, আজকে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে। কান্না করতেছি। আর আমার বিশ্বাস ছিল একটাই যে তখন যদি আমার ফোন নিয়ে নেয়, সিম নিয়ে নেয়, আমি আমার লোকেশন, আমার কোনো কিছু আমি কাউকে জানাতে পারবো না। আমি তখন অন্য প্রসঙ্গে চলে গেলাম। তুমি আমাকে এখনো অবিশ্বাস করো? তুমি যদি আমাকে বলতা, আমি তো এমনিতেই তোমার সাথে বের হতাম। তারপরে এইভাবে না বিভিন্ন কথা বলে বলে ফোনের টপিকসটা বাদ দেওয়ালাম। এর মধ্যে সে ফোনে দুজনের সাথে কন্ট্যাক্ট করে। তখন ভয় পেয়ে গেলাম। তখন আমি ব্যাগ থেকে ফোনটা বের করলাম। আমি খুব দ্রুত টাইপ করলাম, ভাই আমাকে মেরে ফেলবে, অনেকের সাথে কন্ট্যাক্ট করেছে, আমি বাসে। আমি তখন একটা এক্সকিউজ দিয়ে আমার একটু ওয়াশরুমে যেতে হবে। সামনের স্টপেজে নেমে যাবো। উত্তরার একটা রেস্টুরেন্ট, নামটা ঠিক বলতে পারবো না, ওখানে গেলাম। তখন আমি একেবারে নর্মালের মতো হয়ে গেলাম। বের হবা ভালোভাবে বললেই পারতা। যাও, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার অবস্থা অনেক খারাপ। আর আমার অবস্থা খারাপ, এতটা পর জার্নি করে আসলাম। যাও। বলে ওকে আমি মার্কেটিং বা কোনো ইনফরমেশন আছে কিনা, তখন আমি ওই ভাইকে শুধু বললাম যে ভাইয়া মানে এই ডিটেলসটা জানলাম যে ও তো ওয়াশরুমে হাত মুখ ধুচ্ছে, যে এরকম এরকম একটা জায়গায় আমি আছি, আশেপাশে এই জিনিস আছে। এই পর্যন্ত যতক্ষণ সময় যায় ওখানে বেশ কিছুক্ষণ সময় নিলাম, ওর সাথে কথা বললাম। প্রথম দেখা কথাগুলো বললাম, অতীতের অনেক কিছু বললাম। এখনো মনে হলে গায়ে কাটা দেয় যে কি দিন গুলো পার করেছি। শুধু মনে হয় যে জীবনটা হয়তো একেবারে শেষ হওয়ার পর্যায়ে ছিল। ওর শ্বশুর আমার কাছে এসেছে, আমার মনে হচ্ছে শ্বশুর মানে একে বিবাহিত। তারপরে যে প্রতিনিয়ত তাদের হয়তো ভালো দেখে আমি সাহায্য পেয়েছি এবং বেশি খারাপ কিছু হওয়ার আগেই হয়তো ব্যাপারটা থেকে আমি বের হয়ে আসতে পেরেছি।